হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে তোমরা সবাই একটু জয়েন হই না, আমরা একটু জয়েন হইনি। আজকে চ্যাপ্টারটা যারা হচ্ছে মিস করবা, ঠিক আছে? আমার প্রিভিয়াস ক্লাস তোমরা যারা করেছো তারা অবশ্যই জানো কেন বই থেকে আসলে পড়া উচিত। কারণ তুমি একটি চ্যাপ্টার যখন শেষ করবা বা একটি চ্যাপ্টার যখন তুমি শুরু থেকেই স্টার্ট করবা, তখন তোমাকে কিন্তু একদম শুরু থেকেই পড়তে হবে। আর বই পড়ার অভ্যাসটা কিন্তু তোমাদের কিন্তু এখন থেকে রাখতে হবে, ঠিক আছে? তুমি চাইলে কি করতে পারো, আমি একটা ক্লাসে একটা চ্যাপ্টার তোমাকে শেষ করে দেবো, তখন তুমি একটা চ্যাপ্টার করার পর তখন তুমি এই ক্লাসে সিকিউ দেখতে পারো। হ্যাঁ, যদিও বা এই চ্যাপ্টার আমি দেখছি, এই চ্যাপ্টার থেকে রিলেটেড তেমন কোনো সিকিউ আসে না, বাট তোমাদের বার্ষিক পরীক্ষা যাদের সামনে তাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে মানে কি সিকিউ আসার পসিবিলিটিটা আছে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাসে তাহলে শুরু করছি। আমি অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করে দেব, সবাই একটু জয়েন হই, মাত্র ক্লাসটা শুরু হয়েছে। আর এই ক্লাসটা করার সাথে সাথে তোমাদের কিন্তু নোট নিয়ে বসতে হবে, ঠিক আছে? ওকে, প্রথমে আমরা যে টপিকটা পড়ব, ঠিক আছে, বেশি লেন্দি করব না, মানে একদম সীমিত একটা সময়ের মধ্যে তোমাদেরকে শেষ করার চেষ্টা করে দেব, যদিও একটা লাইভ ক্লাস, এই জন্য। প্রথমে আমাদের এসিড আসবে। এসিড এক এক ধরনের গুরুত্বপূর্ণ রাসায়নিক দ্রব্য যা পানিতে দ্রবীভূত করলে অ্যাসিডে অনুবিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন প্রোটন দান করে থাকে। একদম সহজ ভাষায় বলি, যারা হচ্ছে তোমার কি পানিতে সহজে এইচ প্লাস কি করে ফেলতে পারে বলতো, আয়ন দান করে ফেলতে পারে। পানিতে দ্রবীভূত করলে যে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে তাদেরকে আমরা অ্যাসিড বলে থাকি। তাদেরকে আমরা কি বলে থাকি বলতো, অ্যাসিড বলে থাকি। ফর এক্সাম্পল হিসেবে আমরা রাখতে পারি এখানে যে কি কি আছে, ACl আছে, H2SO4, এরা হচ্ছে তীব্র অ্যাসিড। এটা কি অ্যাসিড? তীব্র অ্যাসিড। তোমাকে কিন্তু এমসিকিউ দিতে পারে যে তীব্র অ্যাসিড কারা, তীব্র অ্যাসিড কারা, তখন তোমাকে অপশন খুঁজতে হবে যে সালফিউরিক অ্যাসিড আছে কিনা, তারপর হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে কিনা, তোমাকে কিন্তু এটা ফাইন্ড আউট করতে হবে। সো এই লাইনটা তোমরা এমসিকিউর জন্য এটা মাথা রাখো, এটা এমসিকিউ, এমসিকিউ মাথায় রাখো। কোনটা কোনটা? এই যে তোমাকে যদি বলে তীব্র অ্যাসিড কারা, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে বলো তো, লিখতে হবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। তারপর দেখি আমরা আমাদের এখানে কি করেছে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকোয়াস ভেঙে গিয়ে H প্লাস অ্যাকোয়াসে এবং ক্লোরিন আয়নে বা ঋণাত্মক আয়নে কি হয়েছে, পরিণত হয়েছে। তারপরেরটা একটু দেখার চেষ্টা করি, যেমন হচ্ছে H2SO4, তারপর হচ্ছে এখন H2SO4 ভেঙে গিয়ে দেখো সালফেট এবং হাইড্রোজেন কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। সো এই ক্ষেত্রে টুটা আগে আসবে না, যদি বা হাইড্রোজেন প্লাস ভেঙে যাবে এবং সালফেটও ভেঙে গেছে। 2+ এটা কিন্তু সালফেটের যোজনে কিন্তু আর -2, এই জন্য এটা আসছে। এখন তোমার সমতাকরণের জন্য দুইটা হাইড্রোজেন কিন্তু দেওয়া আছে। ওকে, দুইটা হাইড্রোজেন দেওয়া হয়েছে। এবার আসি আমরা, এবার মৃদু অ্যাসিড, তীব্র অ্যাসিডকে কি পেয়েছি বলতো, তীব্র অ্যাসিড আমরা কারা কারা পেয়েছিলাম, তীব্র অ্যাসিড পেয়েছিলাম সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং আমরা মৃদু অ্যাসিডে কারা কারা পাচ্ছি, যেমন কার্বনিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড। এই বিগটা দেখে ফেলবা। আচ্ছা, এখন একটু জাস্ট খেয়াল করে আমরা
হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজন বোঝাতে একটি মাত্র তীর চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই যে দেখো একটি মাত্র তীর চিহ্ন, কিন্তু এখানে যখন মৃদু অ্যাসিড নিয়ে কাজ করছে, মৃদু অ্যাসিড নিয়ে, তখন কেন দুটি তীর চিহ্ন দেওয়া হয়েছে অর্ধ অর্ধ হিসেবে? একটু জাস্ট আমরা একটু বোঝার চেষ্টা করি। সো এটার অর্থ হচ্ছে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয় যখন দেখবে কোন একটা বিক্রিয়ায় এরকম একমুখী তীর দেওয়া আছে। কি বললাম? একমুখী তীর দেওয়া আছে। আচ্ছা, আমার ভয়েস সব কিছু কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা? আমার ভয়েস যারা লাইভে আছো আমাকে একটু জাস্ট রেসপন্স করে আমার ভয়েস এবং সব কিছু আলো সব কিছু হচ্ছে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু জাস্ট আমাকে কমেন্ট করে জানাও তো। আমি জাস্ট কয়েকটা সেকেন্ড ওয়েট করি। তাহলে আমরা একমুখী চিহ্ন দ্বারা কি বুঝবো বলো তো? একমুখী চিহ্ন দ্বারা বুঝবো হচ্ছে এটা পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয়। আর যখন আমরা এরকম চিহ্ন দেখব, অর্ধ অর্ধ উভমুখী চিহ্ন, তখন আমরা এই চিহ্ন দ্বারা কি অর্থ প্রকাশ পায়? এই চিহ্ন দ্বারা প্রকাশ পায় হচ্ছে কি পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয় না। এই কথাগুলো এখানে বলছে। আচ্ছা, এবার আসো এখানে আমার আরো কিছু কেন আহ, উদাহরণ দিয়েছে। উদাহরণ দিয়েছে বলতে আমরা মৃদু অ্যাসিড খাদেরকে বলি, যারা হচ্ছে পানিতে আংশিক। মৃদু অ্যাসিড কাদেরকে বলা হয়? যারা হচ্ছে পানিতে আংশিক বিয়োজিত হয়, তাদেরকে কি বলা হয়? মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড বলা হয়। জাস্ট আমি এগুলো বই থেকে তোমাকে দেখাই দিচ্ছি, আমি তোমাকে নোটে তুলে দেবো, ঠিক আছে? এখন উদাহরণ হিসেবে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000টি ইথানোয়িক অ্যাসিড অণুর মধ্যে পানিতে মাত্র 4টি অণু বিয়োজিত হয়, বাকি হচ্ছে 996টি অণু অবিয়োজিত অবস্থায় পানিতে থেকে যায়। তো অ্যাসিড ও পানির দ্রবণে অ্যাসিডের পরিমাণ যদি বেশি থাকে তবে তাকে আমরা গাঢ় অ্যাসিড বলে থাকি। খেয়াল করো, অ্যাসিডের পরিমাণ যদি পানির দ্রবণের মধ্যে অ্যাসিডের পরিমাণ যদি বেশি থেকে যায় তাকে আমরা কি বলবো বলতো? গাঢ় অ্যাসিড বলবো। এগুলো হচ্ছে তোমার যে ক ক বা খতে বা সংক্ষিপ্ত প্রশ্নে আসার মতো একটু প্রশ্নগুলো, ঠিক আছে? আবার দেখো যে অ্যাসিডের জলীয় দ্রবণে পানির পরিমাণ যদি অ্যাসিডের তুলনায় অনেক বেশি হয় তখন আমরা এটাকে লঘু অ্যাসিড বলবো। লঘু অ্যাসিড কখন বলবো বলতো? লঘু অ্যাসিড আমরা যদি দেখি অ্যাসিডের জলীয় দ্রবণে পানির পরিমাণ যদি অ্যাসিডের তুলনায় বেশি থাকে তাকে আমরা কি বলবো? লঘু অ্যাসিড বলবো। এখন দেখো অ্যাসিড টক শাকযুক্ত, তারপর হচ্ছে যেমন তেঁতুলে টার্টরিক অ্যাসিড আছে। তেঁতুলে কি থাকে? টার্টরিক অ্যাসিড থাকে। সো অ্যাসিড দ্রবণ নীল রঙের লিটমাস পেপারকে লাল করে। তাহলে কি করে বলতো? যেমন অ্যাসিড নীল লিটমাসকে কি করে ফেলে? লাল করে ফেলে। সো এখান থেকে এমসিকিউ ক প্লাস এমসি কিউ দেখাই দিলাম। ওকে, তোমরা একটু জাস্ট দেখাই ফেলো। এবার চলো আমরা এই মানে এই পেজের মধ্যে কি কি তথ্য পেয়েছি এগুলো একটু জাস্ট আমরা নোট করার চেষ্টা করি। এখন একটু নোট করার চেষ্টা করবো আমরা। যেমন তোমরা খাতা কলম নিয়ে একটু বসে পড়বা, ঠিক আছে? ওকে, প্রথমে আমরা দেখা যাচ্ছে কি প্রথমে আমরা পেয়েছি হচ্ছে অ্যাসিড। কি বলতো? আমরা অ্যাসিড পেয়েছি। আমি খুবই সংক্ষেপে লেখানোর চেষ্টা করব। অ্যাসিড, এখন অ্যাসিড আমরা কি পেয়েছি বলতো? যেমন পানিতে দ্রবীভূত করলে দেখা যাচ্ছে কি মানে পানিতে
দ্রবীভূত করলে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করে। কি করে? দান করে। তাকে আমরা কি বলি বলতো? অ্যাসিড বলে থাকি। কি বলে থাকি? অ্যাসিড বলে থাকি। এখন আমরা আরো একটা পেয়েছিলাম। এখন অ্যাসিড হচ্ছে দুই প্রকার। অ্যাসিড হচ্ছে কয় প্রকার বলো তো? অ্যাসিড হচ্ছে দুই প্রকার। এক, দেখা যাচ্ছে কি? ওকে, একটু জুমটা। ওকে, এখন দেখা যাচ্ছে ফুল স্ক্রিন দেখা যাচ্ছে কি? বলো, এখন শুরু করে দিছি। এখন ফুল স্ক্রিন দেখা যাচ্ছে কি? আচ্ছা, এখন অ্যাসিড হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড, আর একটা হচ্ছে মৃদু অ্যাসিড। ওকে, একটা কি বললাম? তীব্র অ্যাসিড এবং আরটি মৃদু অ্যাসিড। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে এমসিকিউতে যে তীব্র অ্যাসিড কারা কারা? তীব্র অ্যাসিড কি বলতো কারা কারা? তো তুমি লিখে ফেলবা, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। এরা হচ্ছে কি? এরা হচ্ছে তীব্র অ্যাসিড। তাহলে মৃদু অ্যাসিড কারা? কার্বনিক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। সো আমরা এইটুকু কি বুঝছি বলো? আমরা অ্যাসিড এবং অ্যাসিড যে কয় প্রকার, দুই প্রকার, এগুলো কি আমরা বুঝছি বলো তো? বুঝছি কি আমরা? এবার আসো, তীব্র অ্যাসিড আসলে কাদেরকে বলা হয়? তীব্র অ্যাসিড কাদেরকে বলা হয়? প্রশ্ন আসতে পারে। যারা পানিতে সম্পূর্ণ, যারা পানিতে ধরো 100% কি হয়? বিয়োজিত হয়। যারা 100% বিয়োজিত হয়। ওকে, যারা 100% কি হয়? বিয়োজিত হয়। তাহলে এখন মৃদু অ্যাসিড কারা? যারা হচ্ছে আংশিক, যারা কি হয়? আংশিক বিয়োজিত হয়। তোমাদেরকে এইটুকু তোলা হয়ে গেছে কি? বলো, এইটুকু তোলা হয়ে গেছে কি? দুর্বল অ্যাসিডও কিন্তু এটাকে বলে। এটুকু তোলা হয়ে গেছে কাদের বলো? কাদের কাদের এইটুকু তোলা হয়ে গেছে? আচ্ছা, আমরা পড়ার সময় আমরা আরেকটি শব্দ পেয়েছিলাম, সেটা হচ্ছে আমরা পেয়েছিলাম গাঢ় অ্যাসিড। কি অ্যাসিড বলো তো? গাঢ় অ্যাসিড। গাঢ় অ্যাসিড। এখন গাঢ় অ্যাসিড আসলে কি বা কি বোঝায়? হ্যাঁ, তাই না? যদি দেখো অ্যাসিড এবং পানির মধ্যে, কি বললাম বলো তো? অ্যাসিড এবং পানির মধ্যে যদি ধরো অ্যাসিড বেশি থাকে, অ্যাসিড আর পানির মধ্যে যদি কি থাকে বলো তো? অ্যাসিড বেশি থাকে, তাহলে আমি এটা এগুলো তো সংক্ষেপে বোঝার জন্য বা মনে রাখার জন্য তোমাদেরকে লিখে দেখাচ্ছি। অ্যাসিড যদি বেশি থাকে তাহলে ওটা কি হবে বলতো? ওটা হবে তোমার গাঢ় অ্যাসিড। কি অ্যাসিড বলতো? গাঢ় অ্যাসিড। এবার ধরো তোমাকে বলছে লঘু অ্যাসিড। কিসে? লঘু অ্যাসিড।
লঘু অ্যাসিড, লঘু অ্যাসিডের মধ্যে কি থাকবে? পানি বেশি থাকবে, পানি বেশি। বুঝছো কি না বলো? তোমার গাঢ় অ্যাসিড মানে কি? গাঢ় অ্যাসিড হবে পানি বা অ্যাসিডের মধ্যে যদি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাহলে এটা হবে গাঢ় অ্যাসিড। আর যদি পানি এবং অ্যাসিডের দ্রবণে তোমার পানি বেশি থাকে তাহলে এটা আমার লঘু অ্যাসিড। এবং আরেকটি বিশেষত তোমরা হচ্ছে একটু পাশে লিখে রাখো, আরেকটি বিশেষত সেটা হচ্ছে তোমরা পাশে লিখে রাখো, সেটা হচ্ছে যে অ্যাসিড অ্যাসিড নীল লিটমাসকে কি করে বলো তো? নীলকে লালে পরিণত করে। এটা একটু তোমাদের কিন্তু কি রাখতে হবে? মনে রাখতে হবে। সো আমরা এখানে যা লিখছি একটু বুঝে আমরা কি বুঝছি বলো তো? বলো বুঝছি কি এটা? বলো বুঝছি কি না? বুঝলে চলো আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি। উদাহরণ উদাহরণ বলতে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ধরো যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকুয়াস, যেমন এটা হচ্ছে H+ এবং এটা হচ্ছে ক্লোরিন আয়নে ভেঙে গেছে, রাইট? ওকে। এবং আরেকটা দিই সেটা হচ্ছে আমরা কার্বনিক অ্যাসিড যেমন H2CO3, এটাও হচ্ছে অ্যাকুয়াস। ওকে, আচ্ছা ফাইন। আমি এখানে দুইটা বিক্রিয়া লিখেছি। কয়টা বিক্রিয়া বলতো? দুইটা বিক্রিয়া আমি লিখেছি এখানে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আবার কোন বিক্রিয়া বোঝাচ্ছে, বা আসলে এই বিক্রিয়াটা আবার কি মিনস করছে? এটা মানে বোঝায় যে এটা পানিতে 100% বিয়োজিত হবে। বিয়োজিত, ওকে। আর এরকম দুই তীর চিহ্ন দ্বারা বোঝায় মানে এটা আংশিক। এটা কি হবে বলতো? আংশিক, আংশিক বিয়োজিত। আমি কি বোঝাতে পেরেছি? এই দুইটা বিক্রিয়া দেখে মনে থাকবে যখন আমরা দেখব কোন একটা বিক্রিয়ায় একদম পুরা কি আছে যে একটা তীর চিহ্ন দেওয়া আছে, তখন আমরা বুঝবো এটা হচ্ছে পানিতে একদম 100% কি হবে? বিয়োজিত হবে। আর যখন দেখব দূর চিহ্ন অর্থাৎ অর্ধ চিহ্ন দ্বারা আছে, তখন এটা হচ্ছে ও পানিতে কি আছে? আংশিক বিয়োজিত। আচ্ছা, চলো আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি। উদাহরণ দেখার চেষ্টা করি যেমনটা একটু দেখি। উদাহরণ দেখব আমরা ক্যালসিয়াম অক্সাইড নেব। ক্যালসিয়াম অক্সাইডের সাথে আমরা 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, ক্যালসিয়াম অক্সাইড নিলাম, ক্যালসিয়াম অক্সাইড নিলাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমার তীর চিহ্ন দিছি। তো আমার একটা প্রশ্ন, দেখি তোমরা এই প্রশ্নটার উত্তর দাও। এখন যে আমি তীর চিহ্ন দিলাম, এটা দ্বারা কোন বিক্রিয়া বোঝাচ্ছে দেখি বলো তো? মানে কি বোঝাচ্ছে দেখি বলো সবাই, একটু বলো কোন বিক্রিয়া বোঝাচ্ছে?
এই যে তোমাদের চোখের সামনেই তো দেওয়া আছে। এটা দ্বারা কি বোঝাবে আসলে? যে এই বিক্রিয়াটা 100% পানিতে কি হবে? বিয়োজিত হবে। পানিতে কি হবে বলতো? বিয়োজিত হবে। ওকে। আচ্ছা, তোমরা কে কোথা থেকে দেখি লাইভটা করতেছো? তোমরা যারা আছো একটু জাস্ট জানাও তো। আমার যে সামনের যে লাইটের পাওয়ারটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে। এই জন্য সব কিছু দেখা যাচ্ছে কিনা, না হলে জুম আউট করে দেখাতে হবে তোমাদেরকে। ওকে। আচ্ছা, এবার আসো। ক্যালসিয়াম অক্সাইড এবং 2 ইউনিট হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমার বেগে কি হবে বলতো? একটা লবণ এবং পানি উৎপন্ন হবে। খেয়াল রাখো, লবণ এবং কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। তোমরা যারা হচ্ছে বিক্রিয়া থেকে হচ্ছে পারো না, তোমরা জাস্ট আজকের আমার এই মূল থিমটা বোঝার চেষ্টা করো। তুমি যখন অ্যাসিড নিবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাও আবার হচ্ছে কি তীব্র অ্যাসিড, তুমি ধরো নিয়েছো, এটা তো তোমার হচ্ছে কি ধাতব অক্সাইড। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ধাতব অক্সাইড। এটা হচ্ছে ধাতব অক্সাইড। কেমন? আর এই যেটা হচ্ছে তীব্র অ্যাসিড। তুমি এখন অ্যাসিডকে তুমি যখন বিক্রিয়া করাবে, সরাসরি লবণ এবং পানি পেয়ে যাবে। তো পানি লিখে ফেলো H2O। ওকে, তুমি অলরেডি পানি লিখে ফেলছো H2O। তো তোমার একটা লবণ লাগবে। তো তোমার এইচ এ চলে গেছে, কি চলে আসছে? ও চলে আসছে। তার আর কি থাকে বলো তো? তোমার ক্যালসিয়াম ক্লোরাইড থেকে যায়। দেখছো? একদম, মানে তুমি ধরো পারোই না, তারপরে দেখো আমরা কি জানি বলো তো? তোমাকে আগে এটা জানতে হবে যে যে অ্যাসিডকে অ্যাসিডকে কি বলো বলো তো? অ্যাসিডকে তোমার বিক্রিয়া করালে তোমার লবণ পাবে একটা, এবং আরেকটা হবে পানি। আবার তুমি তো পানির সংকেত জানো, তো H2 বসাই দাও। সো H2 বসাই দেওয়ার পর তোমার বাকি কি কি থেকে যাচ্ছে? আমার 2টা হাইড্রোজেন চলে গেছে, আর অক্সিজেন চলে গেছে। তো আমার যা যা থাকে ওটা হবে কি? লবণ। আশা করছি বুঝাতে পেরেছি। আমরা পারবো তো? বলো, আমরা একটা বিক্রিয়া থেকে লবণ এবং পানি উৎপন্ন করতে পারবো কিনা দেখি বলো তো। লবণ ও পানি উৎপন্ন করতে পারবো? ওকে, চলো আমরা আরো কিছু, আমরা কি করবো বলো তো? আমরা আরো কিছু এক্সাম্পল করি। যেমনটা দেখো, সোডিয়াম। ঠিক আছে, সোডিয়ামের সাথে আমরা বিক্রিয়া করাবো হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার 2 হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করালাম। আমি আগে টপিকটা শেষ করি, তখন আমি বলবো যে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা বলতে পারবা। ওকে, সো এখন হচ্ছে তোমার নোট তৈরি করে ফেলো। ওকে, সো যখন 2 সোডিয়ামের সাথে 2 হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম। ওকে, সো এখন তীর যেটা দিছি, এখন আমরা কি জানি? একটা লবণ হবে এবং একটা পানি হবে। একটা লবণ হবে, একটা কি হবে? পানি হবে। এখন জাস্ট তুমি চিন্তা করো, তোমার এখানে হাইড্রোজেন আছে, যদিও এটা তোমার কি একটা ধাতু, প্রথমে কি ধাতু অক্সাইড দেওয়া ছিল। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে তোমরা ধাতব অক্সাইড এবং ধাতু চিনো কিনা? জাস্ট আমাকে জানলে বলো হ্যাঁ স্যার জানি, আর না জানলে বলো স্যার মানে জানি না। এইটুকু, ধাতব অক্সাইড এবং ধাতু আমরা জানি কিনা বলো তো? তোমরা যারা লাইভে আসো, তোমাদের কাছ থেকে প্রশ্ন, ভুল হোক, মানে ভুল হোক, কোনো সমস্যা নেই। আমাকে এটা বলবা যে ধাতব অক্সাইড এবং ধাতু আমরা চিনি কিনা। প্রশ্ন করলে মানে সবাই চুপ, মানে প্রশ্ন করলে সবাই চুপ। আমি তো এখানে বকা দিতে পারবো না, তাই না? অনলাইনে আমার একটা প্ল্যাটফর্ম, এখানে বকা দেওয়া যায় না, ঠিক আছে? এখানে বকা দেওয়া যায় যায় না তো। দেখো, ধাতব অক্সাইড মানে অর্থাৎ দেখো কোন একটা ধাতুর সাথে, ক্যালসিয়াম একটা ধাতুর সাথে কি থাকবে? অক্সিজেন থাকবে। একদম সহজ ভাষায় কি থাকবে বলতো? অক্সিজেন থাকবে। আর এই ধাতু মানে কি? একদম পিওর, একদম দেখো সোডিয়াম, পটাশিয়াম, এগুলো সব ধাতু। ঠিক আছে, ওকে। সো ধাতু এবং ধাতব অক্সাইড, আশা করছি তোমাকে বুঝতে পেরেছি।
এবার আসো আমাদের অলরেডি লবণ একটা হয়ে যাবে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা লবণ। তার বাকি কী থেকে যায়? হাইড্রোজেন গ্যাস। কী থেকে যায় বলো তো? হাইড্রোজেন গ্যাস। সো আশা করছি আমরা বুঝতে পেরেছি। এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারোর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা জাস্ট আমাকে এখন প্রশ্ন করো। এর মধ্যে প্রশ্ন করো, আমরা নেক্সট টপিকটা লিখি। দেখা যাচ্ছে কি নেক্সট টপিকটা? বলো, কারো কোনো প্রশ্ন থাকলে এর মধ্যে করে ফেলো। কারো কোনো প্রশ্ন থাকলে এর মধ্যে করে ফেলো তোমরা। সো এখন আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে লঘু অ্যাসিডের ধর্ম সমূহ। এখন তোমাদেরকে আমি লঘু অ্যাসিড বুঝিয়েছিলাম। লঘু অ্যাসিড মানে কি? যেখানে তোমার পানির পরিমাণ কি থাকবে বলতো? যেখানে পানির পরিমাণ বেশি থাকবে। অ্যাসিড এবং অ্যাসিড, আমি আবার বলতেছি, অ্যাসিড এবং পানির বিক্রিয়ার মধ্যে যদি পানির পরিমাণ বেশি থাকে তাহলে সেটাকে বলা হয় লঘু অ্যাসিড। তাহলে আবার ওই যে আরেকটা আছে না, গাঢ় অ্যাসিড। গাঢ় অ্যাসিড মানে কি? গাঢ় অ্যাসিড মানে হচ্ছে পানি এবং অ্যাসিডের মধ্যে অ্যাসিডের পরিমাণে বেশি থাকে। আমি কিন্তু একদম শুরু ক্লাস থেকে করে আসছি, তোমরা ঘাবড়ানোর কোনো দরকার নেই। তোমরা এখন থেকে, তোমরা যে আরও যারা জয়েন করতেছো লাইভে, এতটুকুতে থাকো। মানে এই ক্লাসটা আমার সাথে শেষ করে দেখবে যে শুরু থেকে যে ক্লাস তুমি বা যে ক্লাসগুলো তুমি মিস করেছো, তুমি সেখান থেকে ক্লাসটা করে ফেলতে পারো। তাহলে লঘু অ্যাসিডের আমরা ধর্মসমূহ কি বলতো? আমরা কি কি পাবো? জাস্ট আমি একটু তোমাদের কি পয়েন্টগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, লিখে ফেলো তোমরা সবাই। সাত, বাসাতে পড়বে না, তাই আমার সাথে সাথে পড়ে ফেলো, ঠিক আছে? সাত। এবার দেখো স্বাদের মধ্যে আমরা কি পাই বলো? স্বাদের মধ্যে আমরা পাবো প্রত্যেকটা লঘু অ্যাসিড আসলে কি হবে বলতো? টক জাতীয় হবে। শুধু লঘু অ্যাসিড না, প্রত্যেকটা অ্যাসিডই কিন্তু একটু টক জাতীয় হবে। কি জাতীয় হবে বলতো? টক জাতীয় হবে। দেখি আমি একটু প্রশ্ন করতেছি যারা হচ্ছে একটু চিলে, তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড থাকে? দেখি আমাকে আনসারটা দাও। এটা হলো অন্তত দাও যে তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড থাকে। বলো, তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড থাকে? এখন প্রশ্ন করছি মানে সবাই চুপ থাকবে। মানে প্রশ্ন করলে সবাই চুপ, প্রশ্ন করলে সবাই। দেখো, এখন লঘু অ্যাসিড আমরা ধর্মসমূহ কি কি পাবো বা কোথায় কোথায় ব্যবহার করবো আমরা? এটা হচ্ছে স্বাদ, মানে স্বাদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা আসলে লঘু অ্যাসিড কি করি বলতো? ব্যবহার করি। তারপরে দ্বিতীয়ত হচ্ছে তোমার ক্ষয়কারী। কি খাই বলতো? ক্ষয়কারী, ঠিক আছে? ক্ষয়কারী। তারপর হচ্ছে আমরা লিটমাস পেপার নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। লিটমাস পেপার, কি পেপার? লিটমাস পেপার। ওকে। তারপর আমরা কোথায় কোথায় ব্যবহার করবো বলতো? আমরা সক্রিয় ধাতুর সাথে, সক্রিয় ধাতুর সাথে। তারপর হচ্ছে কার্বনেটের সাথে, ঠিক আছে? কিসের সাথে? কার্বনেটের সাথে। চলো এবার আমরা সক্রিয় ধাতুর সাথে আমরা কয়েকটা হচ্ছে একটা এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে আমরা ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সাথে তুমি যখন সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড কিন্তু তীব্র অ্যাসিড, মনে রাখতে হবে। সালফিউরিক অ্যাসিড কি? তীব্র অ্যাসিড। আমরা এটা একটা কি দেখছি? উদাহরণ দেখছি।
ম্যাগনেসিয়ামের সাথে সালফিউরিক অ্যাসিড, তাহলে কি তৈরি হবে বলো তো? সো এখান থেকে দেখো ম্যাগনেসিয়াম 2+ H+ এবং সালফেট 2 আয়ন ভেঙে যাবে। তো ভেঙে গেলে পজিটিভ নেগেটিভকে নিয়ে ফেলবে আগে। তো ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস হবে। হাইড্রোজেন কী হবে বলো তো? গ্যাস হবে। আমি কি বুঝতে পেরেছি? ওকে, ফাইন। এবার আসো যখন কার্বনেটের কথা বলবে, কার্বনেটের দিক দিয়ে আমরা একটু দেখি। কার্বনেট দিয়ে দেখা যাচ্ছে কি, কার্বনেট একটা দেখি, যেমন আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট নিই, ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমরা হচ্ছে 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড কী করব? বিক্রিয়া করাবো। তো বিক্রিয়া করার পর আমাদের কি হবে? আমরা ভাবো, দেখো এটা এটা ভেঙে যাবে, সো এটাও ভেঙে যাবে, এটাও ভেঙে যাবে। সো ক্যালসিয়াম 2+ ক্লোরিনকে ধরে ফেলবে। সো ক্লোরিনকে ধরার পর ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। সাথে কি দেখে যাচ্ছে বলো তো? আমার হাইড্রোজেন এবং কার্বনেট, এখান থেকে আমার একটা পানি তৈরি হবে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস। বুঝতে পেরেছি? আমরা কি বুঝেছি বলো? সক্রিয় ধাতুর সাথে আমরা কার্বনেটের সাথে আমরা এগুলো বিক্রিয়া করার জন্য মানে নিয়েছি আর কি। ওকে, ওকে, ফাইন। এবার আমাদের আরও কোথায় কোথায় ব্যবহার করতে হবে, যেমন আমরা একটু ভিআই লিখি। আমাদের আরও কোথায় কোথায় ব্যবহার করতে হবে? ধাতব বাইকার্বনেটের সাথে, বাইকার্বনেটের সাথে কেমন? তারপর হচ্ছে আমরা আরও ব্যবহার করব ধাতু হাইড্রোক্সাইডের সাথে। ধাতু হাইড্রোক্সাইডে ধাতু অক্সাইড। আমরা এখানে কি কি ব্যবহার করবো বলতো? আমরা এখানে ব্যবহার করব লৌহ অ্যাসিড ব্যবহার করব। লৌহ অ্যাসিড কি করবো বলতো? ব্যবহার করব। আমরা লৌহ অ্যাসিড কি করব? ব্যবহার করব। আমরা লৌহ অ্যাসিড বুঝেছি, এবার আসো আমরা গাঢ় অ্যাসিড বোঝার চেষ্টা করব। গাঢ় অ্যাসিড, এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে কেন হচ্ছে দেখছো পড়াইছিলাম, এই যে দেখো গাঢ় অ্যাসিড। আমি জাস্ট একটু জুম ইন করি। এই যে দেখো, যেমন গাঢ় অ্যাসিড আমরা পড়েছিলাম কি বলতো, যে অ্যাসিড যদি বেশি থাকে আর লঘু অ্যাসিড পানি বেশি থাকে, যে আমরা এখন লঘু অ্যাসিডটা শিখে ফেললাম। আমরা এখন পড়ব হচ্ছে কি গাঢ় অ্যাসিড। আমি জাস্ট একটু জুম আউট করি। ওকে, ওকে, চলো সবাই খাতা কলম নিছি। গাঢ় অ্যাসিড, ওকে। এখন গাঢ় অ্যাসিডের মধ্যে আমরা কি জানি বারবার বলছি, আমরা গাঢ় অ্যাসিডের মধ্যে আমাদের কি থাকে বলতো? অ্যাসিড বেশি থাকবে। অ্যাসিডের পরিমাণ কি থাকে বলতো? আসলে বেশি থাকে। পানি এবং অ্যাসিডের মধ্যে অ্যাসিডের পরিমাণ কি থাকে? বেশি থাকে। সো এটাকে আমরা কি বলে থাকি বলতো? গাঢ় অ্যাসিড বলে থাকি। এবার আসো গাঢ় অ্যাসিডের মধ্যে আমরা কি কি পাবো? যেমন গাঢ় অ্যাসিডের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো। কি পাবো বলতো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক কি বলতো? হাইড্রোক্লোরিক
অ্যাসিড। তো এই ক্ষেত্রে তুমি জাস্ট খেয়াল করো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে আমরা দেব HCl, এটা হচ্ছে গ্যাস হিসেবে কাজ করবে। সো HCl কি বলতো, গ্যাস, প্লাস পানি লিকুইড, পানি কি বলতো, লিকুইড হবে। আচ্ছা, তারপর দেখো HCl, অ্যাকোয়াস, কি বলতো, অ্যাকোয়াস। আমরা হাইড্রোক্লোরিক পেয়েছি, হাইড্রোক্লোরিক আমরা কি করতে পেরেছি বলতো, আমরা প্রমাণ করতে পেরেছি। এবার আসো, আমরা গাঢ় অ্যাসিড আরো কোথায় কোথায় ব্যবহার করব। আমরা গাঢ় অ্যাসিড আরো ব্যবহার করবো, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। কোথায় বলো তো, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক, নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড, তোমাদের এখানে যারা হচ্ছে ক্লাস করতে আসছো, তো ক্লাসে মনোযোগ রাখো। তোমাদের কারোর কোনো কথা থাকলে তোমরা চাইলে তাদের সাথে পার্সোনালি কথা বলে নিতে পারো, ক্লাসে যাতে এগুলো না হয়। ওকে, সো গাঢ় অ্যাসিড আমরা নাইট্রিক অ্যাসিড কি করব, প্রমাণ করব। সো প্রথমে নাও নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে নিব হচ্ছে কি বলতো, পানি। এগুলো তোমরা নোট করে ফেলবা, ঠিক আছে, নোট তৈরি করে ফেলবা। সো এটা হচ্ছে 3 অণু নাইট্রোজেন। তারপর দেখো 3 অণু নাইট্রোজেন এবং পানি, আমরা কি পাবো বলতো, নাইট্রিক, কি পাবো, নাইট্রিক অ্যাসিড পাবো। সো নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে কি এইচ, এইচ কেন দেখো, সো এখান থেকে একটা কি আসবে বলতো, হাইড্রোজেন চলে আসবে। সো অলরেডি এখান থেকে একটা অক্সিজেন, ঠিক আছে। তারপর হচ্ছে NO3, ঠিক আছে, এটাকে বলা হয় নাইট্রিক অ্যাসিড। ওকে, সো এটাকে কি বলা হয়, নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড, ওকে, ওকে ফাইন। ওকে, আচ্ছা, এবার আসো আমরা গাঢ় অ্যাসিড আর একটা লাস্ট একটাতে কি করবো বলতো, আমরা লাস্ট আরেকটা প্রকাশ পাই বা আরেকটা বলতে আমরা গাঢ় অ্যাসিড মাধ্যমে আমরা যে সালফিউরিক অ্যাসিডও কি করতে পারি বলতো, প্রমাণ করতে পারি। তো সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক, সালফিউরিক অ্যাসিড, এটা জাস্ট খেয়াল করো, কারণ সালফিউরিক অ্যাসিড আমার প্রমাণ করতে হলে আমার কি কি লাগবে, প্রথমে সালফেট লাগবে, তারপর পানি লাগবে। তুমি জাস্ট একটু জাস্ট খেয়াল করো, আমি প্রত্যেকটা থেকে যখন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড বলো, তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড বলো, সালফিউরিক অ্যাসিডের প্রমাণের ক্ষেত্রে আমি সবগুলো কিন্তু পানি ব্যবহার করতেছি। কি ব্যবহার করতেছি বলতো, পানি ব্যবহার করছি। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে যে আমি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করেছি, এখানে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, বাট এটার ক্ষেত্রে একটা গ্যাস ব্যবহার করেছি, এখানে কিন্তু ধরা খাবে। হ্যাঁ, এই জন্য এই সিম্বলগুলাই তোমরা একটু জাস্ট অ্যাপ্লাই করবে তোমরা যখন বিক্রিয়াগুলা করবা ওইগুলাতে। সো যখন হাইড্রোক্লোরিক তুমি উৎপন্ন করবা এক ওয়াশ থেকে, তখন তোমাকে বিক্রিয়কে দিতে হবে কি বলতো, গ্যাস হিসাবে। তখন তুমি উৎপাদ পাবে কি, এক ওয়াশ। এখন দেখো সালফেটের সাথে তোমার পানি যখন বিক্রিয়া করবে, তখন আমরা কি পাবো বলতো, H2SO4। আমরা কি এটা বুঝতে পারছি কিনা বলো তো, আমরা গাঢ় অ্যাসিডের বুঝতে পারছি কিনা। আমরা অ্যাসিডের এতক্ষণ ধরে যা বললাম, প্রায় হচ্ছে 40 মিনিট ধরে আমরা অ্যাসিড নিয়ে আলোচনা করেছি। তো অ্যাসিডকে আমরা বুঝতে পেরেছি, বলো তো, বলো। এবার আসো, এবার আমরা পড়বো হচ্ছে কি বলতো, ক্ষার বা ক্ষারক পড়বো। ক্ষার বা কি, ক্ষারক পড়বো।
তো অ্যাসিডের কতটুকু নোট তোমরা করতে পেরেছো অবশ্যই তোমরা সেটা সাবমিট করবা। এবার আসো ক্ষারক বা ক্ষার, বেস বা আমরা অ্যালকালি পড়ব। সাধারণত ধাতু বা ধাতুর সাথে ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড বা হাইড্রো অক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ বা পানি উৎপন্ন করে তাকে আমরা কি বলে থাকি বলতো? ক্ষারক বলে থাকি। আমরা যখন বিক্রিয়া করাবো তখন আমার একটা কি থাকবে বলতো? একটা যৌগের অক্সাইড থাকবে এবং হাইড্রো অক্সাইড থাকবে, যার সাথে আমরা অ্যাসিডের কি করাবো? বিক্রিয়া করাবো, তার সাথে লবণ এবং পানি উৎপন্ন হবে, সেটাকে আমরা কি বলে থাকবো বলতো? ক্ষারক বল। চলো, আশা করছি তোমরা বই থেকে দেখা ফেলবে এগুলা, ক্লাস চলাকালীন এগুলো দেখা ফেলবে, নোট তোমাদের করে দেবো। এবার আসো, যেমন আমাদের কয়েকটি কিন্তু উদাহরণ দেওয়া হয়েছে, যেমন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের সাথে যখন আমরা হচ্ছে 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রি করাবো তখন আমার ক্যালসিয়াম ক্লোরাইড হবে এবং পানি উৎপন্ন পাবো, যেটা তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে। সো এইখান থেকে তোমরা হচ্ছে এই টার্মটা করে ফেলবা। এই টার্মটা হচ্ছে তোমার কথা আসবে অনুধাবনে, ঠিক আছে? এই টার্মটুকু কোন টার্ম? এই টার্মটুকু হচ্ছে তোমার কি আসবে বলতো? তোমার হচ্ছে খ নাম্বারই আসবে, ঠিক আছে? এবার আসো ক্ষার। ক্ষার মানে কি? ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাকে ক্ষার বলা হয়। তাহলে ক্ষারক এবং ক্ষার দুটাই কিন্তু ভিন্ন শব্দ, তাই না? যেখানে আমার দেখো পানিতে শব্দ ধরে আসবে, পানিতে দ্রবীভূত হবে, হাইড্রোক্সাইড যৌগটা থাকবে, বাট ওইখানে আমরা কি কি পেয়েছিলাম বলতো? অক্সাইড পেয়েছিলাম এবং হাইড্রোক্সাইড, যা অ্যাসিডের সাথে কি করবে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করবে বলতো? লবণ এবং পানি উৎপন্ন করে, তাকে আমরা কি বলবো বলো? তাকে আমরা বলবো ক্ষার। এখন দেখো যে কোনো যৌগের ক্ষার হওয়ার সত্য হচ্ছে দুটি সত্য রয়েছে। কয়টি সত্য? দুটি সত্য। তো যৌগটিতে কি বলতো? হাইড্রো অক্সাইড ওএস আয়ন যৌগমূল থাকতেই হবে। কি হবে বলতো? থাকতেই হবে। দ্বিতীয়টা হচ্ছে কি? ওই যৌগ পানিতে দ্রবীভূত হতেই হবে। আমরা ক্ষারক এবং ক্ষারের মধ্যে পার্থক্য পেয়েছিলাম। তো ক্ষারকটা হবে কি? হাইড্রোক্সাইড হোক বা তোমার অক্সাইড হোক, দুইটার মধ্যে যে কোনো একটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে, কিন্তু ক্ষার পানিতে দ্রবীভূত হবে। পানিতে কি হবে? দ্রবীভূত হবে। তাও আবার দুটি শর্ত রয়েছে। এক হচ্ছে কি? হাইড্রোক্সাইড মূলক থাকতে হবে। হাইড্রোক্সাইড মূলক কি? ওএস আয়ন। এবং দ্বিতীয় সত্যটা হচ্ছে পানিতে এটি দ্রবীভূত হতেই হবে। পানিতে কি হতে হবে? দ্রবীভূত হতেই হবে। যেমনটা দেখো, ফর এক্সাম্পল হিসেবে আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে আমরা ক্ষার বলতে পারি। কেন? কারণ দেখো তোমার এখানে কি আছে? ওএস আয়ন, অর্থাৎ হাইড্রো অক্সাইড আয়ন আছে। কারণ এখানে সুন্দর করে একটা ব্যাখ্যাটা দিয়েছে। তো আমি জাস্ট তোমাকে এখান থেকে সুন্দর করে একটা বুঝাই দিই। যখন তোমাকে একটা দেখো কোনো একটা মৌলতে, ফর এক্সাম্পল তুমি সেখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো। সো পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে একটু জাস্ট স্কেল করো। সো ওএসটাও কি হচ্ছে কি? হাইড্রোক্সাইড মূলক আয়ন। সো এটা যখন আছে, সো এটাকে আমরা কি বলবো তখন? এটাকে আমরা বলবো ক্ষার হিসাবে বলবো। এখানে একটা প্রশ্ন লিখছে দেখো তো, যে সব ক্ষারকই ক্ষার নয়, কিন্তু সব ক্ষারই আবার কি বলতো? কারক। সো এটা দিয়েও কিন্তু কতে প্রশ্ন আসবে। তাই আমি কি বলবো? সো এই প্রশ্নটা মানে ক্ষার, এটা একটু পড়ে ফেলবা। সো ইট ইস দ্য টু স্টার, এটা খ নাম্বার আসবে। তো কি বললাম? যে সব ক্ষারকই ক্ষার নয়, কিন্তু সব ক্ষারই আবার কি বলতো? কারক। ওকে, এবার আসো লঘুকারের ধর্মসমূহ। আমরা লঘুকারের ধর্মসমূহগুলো পড়ার চেষ্টা করি। তো বেশি পানির মধ্যে কম পরিমাণ ক্ষার যোগ করলে, বেশি পানির মধ্যে কম ক্ষার যোগ করলে যে দ্রবণ তৈরি হয় আমরা সেই দ্রবণকে লঘুক্ষার বলে থাকি। কি বলে থাকি বলতো? লঘুক্ষার বলে থাকি। ফর এক্সাম্পল আমরা লিটমাস পেয়েছিলাম। আমরা অ্যাসিড কি করে? অ্যাসিড হচ্ছে নীল লিটমাসকে লাল তৈরি করে ফেলে। নীল লিটমাসকে কি করে বলতো? লাল তৈরি করে। সো এটা একটু পড়ার চেষ্টা করবা। এখন হচ্ছে আমরা এটা একটু দেখার চেষ্টা করব, যেমনটা হচ্ছে ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া। ধাতব লবণের সাথে লঘু ক্ষারের কি বলতো? বিক্রিয়া। সবাই
টাইটেলটা লিখে ফেলো, মানে টপিকটা লিখে ফেলো, দাতক লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া। ওকে, আমরা যতটুকু পর্যন্ত আলোচনা করেছি কারোর কোনো প্রশ্ন আছে কিনা এখন করতে পারো। কারোর কোনো প্রশ্ন তাহলে তোমরা এখন করতে পারো। কারোর কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাও আমাকে। কারোর কোনো প্রশ্ন তার মানে নাই, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা, আমরা প্রথমে লিখব, দেখা যাচ্ছে কি, প্রথমে লিখব সেটা হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম নাইট্রেট। অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম নাইট্রেট অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে লঘু ক্ষার বিক্রিয়া। বলো তো, দেখো তো, অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে আমরা লঘু ক্ষার বিক্রিয়া করব। তো প্রথমে আমরা একটু লিখে ফেলি, যেমন অ্যালুমিনিয়াম নাইট্রেট। ওকে, সো এটার সাথে আমরা কি ব্যবহার করবো? এটার সাথে ব্যবহার করব সোডিয়াম হাইড্রোক্সাইড। কার ব্যবহার করব? কি ব্যবহার করবো বলতো? কার ব্যবহার করব। জাস্ট একটু খেয়াল করো। এখন এই যে অ্যালুমিনিয়াম, তোমরা যারা হচ্ছে জানো না মানে কিভাবে বিক্রিয়া থেকে হচ্ছে বেংবা, এখন দেখো অ্যালুমিনিয়াম এটা তীরে আছে না, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কি বলতো আয়ন, ঠিক আছে? এটা যোজনীয়। সো নাইট্রেটের যোজনী কত? মাইনাস। ভেঙে ফেলছি, আবার এটাও ভেঙে ফেলো, যে সোডিয়াম প্লাস ওয়েস আয়ন। ভেঙে ফেলছি কিনা এবার দেখো, এই যে পজিটিভটা এটাকে নিয়ে যাবে, খেয়াল করো, এবং এই পজিটিভটা একে নিয়ে ফেলবে। কেমন? এই যে যারা হচ্ছে এই নোটটা পেতে চাও, যারা হচ্ছে এই নোটটা পেতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবো। কারণ দেখো, যাদের নোট প্রয়োজন আমরা হচ্ছে তাদেরকে সার্ভিস দিয়ে থাকি বা তাদেরকে দিয়ে থাকি। কেননা কারণ শুধু শুধু যার প্রয়োজন এক লিস্ট, ঠিক আছে? এটুকু। এখন জাস্ট বিক্রিয়ার তোমার কাছে ইজি হয়ে গেছে, যেমন অ্যালুমিনিয়াম। কেমন? তো অ্যালুমিনিয়ামের সাথে এটা চলে যাবে, তো ওয়েস। কেমন? তারপর দেখো আমার আর কি দেখে যাচ্ছে, সোডিয়াম নাইট্রেট। আমি কি তোমাদেরকে আরেকটা প্রশ্ন আসতে পারে, আমি কিন্তু এখানে সমতাকরণ করি নাই, আমি জাস্ট তোমাদেরকে ইজিভাবে বুঝাইছি। এটা কি বুঝাইছি বলতো? ইজিভাবে এটা বোঝানোর চেষ্টা করেছি। সো এবার দেখবো আমরা হচ্ছে ফেরাস নাইট্রেট। ফেরাস ফেরাস নাইট্রেট ফেরাস নাইট্রেটের সাথে এখন ফেরাস নাইট্রেট। এখন ফেরাস নাইট্রেটের সংকেত কি? যে Fe নাইট্রেট যখন বলছে, সো ফেরাসের ক্ষেত্রে কিন্তু তোমার আয়রনের যোজনী কত হবে? 2 হবে। এখন সেম আবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড কি করবো বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাবো। কি করাবো? বিক্রিয়া করাবো। বিক্রি করার পর আবার যারা হচ্ছে ভাঙতে পারবে না তারা হচ্ছে ভেঙে ফেলো, যেমন হচ্ছে আয়রন 2 প্লাস এবং নাইট্রেট আয়ন, মানে এখান থেকে
প্লাস এবং হাইড্রোজেন আয়ন ভেঙে ফেলেছো। সো ভেঙে ফেলার পর পজিটিভ কাকে নেবে, নেগেটিভকে, আর পজিটিভ কাকে নেবে, নেগেটিভ পাওয়ার, নেগেটিভ কাকে নেবে, পজিটিভ। এটাও দেখা দিই, মানে অনেকে আবার পারবে না, বুঝতে পারবে না। ঠিক আছে, এবার দেখো যেমন এখানে আমরা কি পেয়েছি, যেমন আয়রন ওয়েচ প্লাস এখানে একটা চিহ্ন হবে ডাউনের, তারপর হচ্ছে সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম কি বলতো, সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম কি, সোডিয়াম নাইট্রেট। সো আশা করছি আমাদের এখানে আমরা আরও বিক্রিয়া করি, আরও বিক্রি করতে পারবো। যেমনটা হচ্ছে আমরা যেমন ফেরিকের ক্ষেত্রে, যেমন Fe ফেরিক হলে 3 মানে 3 হবে, সো ফেরিক নাইট্রেট, এটা হচ্ছে ফেরিক নাইট্রেট। ঠিক আছে, সেম হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা আরও একটা করতে পারি, সেটা হচ্ছে জিঙ্ক নাইট্রেট। জিঙ্ক নাইট্রেট দিয়েও আমরা কি করতে পারি বলতো, আমরা ধাতব লবণের সাথে লৌহ ক্ষার বিক্রিয়া করাতে পারি। ওকে, এবার আমরা একদম টু দ্য পয়েন্টে চলে আসছি। টু দ্য পয়েন্ট সেটা হচ্ছে আমরা পিএস এর মান মানে পিএস এর মান পড়ার চেষ্টা করব। ঠিক আছে, পিএস এর মানটা পড়ার চেষ্টা করব। একটু দেখি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি বলা হয়, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো জলীয় দ্রবণের প্রকৃতির অম্লীয় নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ প্রকৃতির ইত্যাদি জানার জন্য পিএস একক ব্যবহার করা হয়। সো কোনো দ্রবণে পিএস হলো ওই দ্রবণের উপস্থিত হাইড্রোজেনের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম। তাহলে পিএস কাকে বলে, যে কোনো দ্রবণের উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। তো যেটা হচ্ছে এই ফর্মুলাটা। তো পিএস ইকুয়াল ঋণাত্মক লগারিদম, বলছি না, এই যে এস প্লাস আয়ন। আচ্ছা, একটু জাস্ট খেয়াল করো, কিছু কিছু এখানে তোমাকে এখানে লিখতে দিতে বলে, যেমন পিএস এর লেখার সময় পি ছোট হাতের হবে, এসটা একটু বড় হাতের হবে। কেমন, পিটা ছোট হাতের হবে, এসটা কি বলতো বড় হাতের হবে। এবং এস প্লাস দ্বারা আয়নের মোলার ঘনমাত্রা, আমরা এস প্লাস আয়নের কি বলতো মোলার ঘনমাত্রা ব্যবহার করব। যেমন অর্থাৎ 1 লিটারের দ্রবণে কত মোল এস প্লাস আয়ন রয়েছে সেটা বোঝানোর জন্য। এখন তোমাকে কিছু এখানে এমসিকিউতে কিছু আসতে পারে, যেমন এমসিকিউ, সরি। আচ্ছা, সো এখান থেকে তোমাকে পিএসসির মানগুলো তোমাকে বলে দিতে পারে। আরও দেখো তোমাকে এখানে বলছে, যেমন তৃতীয় বন্ধনের মাধ্যমে কোনো আয়ন থাকলে সেটা মোলারিটি একক, সেই আয়নের ঘনমাত্রা বোঝানো হয়। আমরা যখন ম্যাথ করব তখন তুমি বুঝতে পারবা। এই যে দেখো মোলারিটি। ওকে, সো এখানে তোমাকে সুন্দর করে তোমাদের বইতে দেওয়া আছে, যেমনটা দেখো তোমাদের বইতে হচ্ছে এখানে এগুলো একটু দেওয়া আছে, একটু দেখে ফেলবা, এগুলো একটু দেখে ফেলবা। আমরা হচ্ছে একদম মূল যে কাজ বা এগুলো একটু করার চেষ্টা করব। ওকে, এটা একটু দেখবা পিএসসি গুরুত্ব। এটা হচ্ছে বর্ণনামূলক টাইপটা হচ্ছে গ নাম্বার আসার পসিবিলিটি থাকে। যেমন বলবে যে পিএসসি গুরুত্ব কেমন, পিএসসির গুরুত্ব তোমরা একটু ব্যাখ্যা করো। তারপর তোমাকে ব্যাখ্যা করতে হবে কৃষি ক্ষেত্রে, তারপর হচ্ছে জীবদেহ বিভিন্ন জৈবিক ক্ষেত্রে, প্রসাধনী ক্ষেত্রে। এবার সবচেয়ে আরও একটু দেখার চেষ্টা করবা পাকস্থলীর পিএস কত 1, মানুষের ত্বকে পিএস কত 4.8 থেকে 5.5, এবং মূত্রের কত 6, তারপর হচ্ছে রক্ত কত 7.43 থেকে 7.45 পর্যন্ত। অগ্নাশয় হচ্ছে এটা। সো এগুলো একটু দেখার চেষ্টা করবা। আমি আর একটু দেখি তোমাদের এখানে আর কোনো ইম্পর্টেন্ট আছে কিনা। এখানে আর একটা আছে, সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। কি বৃষ্টি বলতো, অ্যাসিড বৃষ্টিটা আমরা একটু চেষ্টা করি এটা শেষ করার।
একটু দেখো, যেমন অধাতু অক্সাইডগুলোর পানির সাথে বিক্রিয়া করে বিভিন্ন অ্যাসিড উৎপন্ন করে। তো বিশুদ্ধ বায়ুতে কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন বিভিন্ন অক্সাইড থাকে। এখন পানি যখন শ্বাসক্রিয়ার সময় বায়ুতে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে থাকে। ওকে, সো আবার যে স্থানে বজ্রপাত হয় সেই স্থানে বায়ুর তাপমাত্রা কিন্তু 3000 ডিগ্রি সেলসিয়াস থাকে। সো এতটুকু পড়ার পর বা শোনার পর তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, সবগুলো মাথার উপর দিয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা একদম সরাসরি চলে যাই। যেমনটা দেখো, আমরা অ্যানো বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন কি হয় বলতো উৎপন্ন হয়। বৃষ্টির পানিতে এই সকল অক্সাইড দ্রবীভূত হয়ে সামান্য পরিমাণ অ্যাসিড কি করে তোমার উৎপন্ন করে। সো এই অ্যাসিড বৃষ্টি পানির সাথে মাটিতে পতিত হয়। অ্যাসিড বৃষ্টি তাকে কি বলে? অ্যাসিড যুক্ত বৃষ্টিকে আমরা কি বলে থাকি বলতে? অ্যাসিড যুক্ত বৃষ্টিকে আমরা অ্যাসিড বলে থাকি। অ্যাসিড বৃষ্টি মানে বলে থাকি। সরাসরি কিন্তু আসলে অ্যাসিড বৃষ্টি হয় না, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টি কি হয়? তৈরি হয়। খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইডের সাথে তোমার হচ্ছে পানি কি করেছে? বিক্রিয়া করেছে। এই ক্ষেত্রে হচ্ছে কি কার্বনিক অ্যাসিড কি হয়েছে? উৎপন্ন হয়েছে। আবার নাইট্রোজেনের সাথে পানি উৎপন্ন হয়েছে, তোমার হচ্ছে হাইড্রোনাইট্রেট এবং নাইট্রেটস। এটা কি হয়েছে? উৎপন্ন হয়েছে। এবার সবচেয়ে আরেকটা বেশি তোমার হচ্ছে মাথায় রাখবা, বৃষ্টির পানি যে পিএইচ এর মান হচ্ছে 5 থেকে কত? 6 এর মধ্যে। 5 থেকে কতর মধ্যে? 6 এর মধ্যে। সো এটা ছিল অ্যাসিড বৃষ্টি, এখানে আর কিছু নাই। ঠিক আছে, আর কিছু নাই। আমরা আরেকটু দেখার চেষ্টা করব। তোমরা হচ্ছে এ টাইপটা একটু দেখার চেষ্টা করবা, যে পানির বিশুদ্ধতার পরীক্ষা বা বিশুদ্ধি করো, এই টাইপটা দেখার চেষ্টা করবা, দেখে যাবা। তুমি যখন হচ্ছে টেস্ট পেপার করবা, টেস্ট পেপার যদি থাকে টেস্ট পেপার করলে দেখবে যে এই যে পড়ালাম, ঠিক আছে, দেখবে যে আংশিক আংশিক হচ্ছে এখান থেকে পাবা। বাকি চ্যাপ্টার তুমি যা পড়ছো, যেমন হচ্ছে বিভিন্ন চ্যাপ্টার থেকে দেখবা ঘতে দিয়ে দিবে, একদম ঘতে দিয়ে দিই। এটা এটা একদম বলা যায়। তো এই চ্যাপ্টারটা একটা কম্বাইন্ড চ্যাপ্টার, এই জন্য। সো এখানেই শেষ করবো, আমাদের ক্লাস এখানে শেষ। আমাদের এখানে আর কোনো কিছু নাই, ঠিক আছে, আমাদের আর কোনো কিছু নাই। এখানে বলো তো, এই যে এই প্রশ্নটা যদি পারো, যারা আমার ক্লাসটা করছো, যেখানে নিচের কোনটি ক্ষার? নিচের কোনটা কি বলতো ক্ষার? এটা, এটা, নাকি এটা? আমি দেখি প্রশ্ন শেষে আসছি, দেখি সবাই একটু কমেন্টে বলে যাও যে নিচের কোনটি ক্ষার, নিচের কোনটি ক্ষার হবে? নিচের কোনটি ক্ষার হবে? ওকে, তোমরা সেটা কমেন্ট বক্সে বলে যাবা। এই ছিল আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতটুকু পর্যন্ত সাথে থাকার জন্য। তোমাদের জন্য ক্লাসগুলো করছি, ক্লাসগুলো থেকে তুমি ভালো লেগে থাকে তাহলে কি করবা? বাইরের চ্যানেলটা তুমি একটু সাবস্ক্রাইব করে রাখবা। ওকে।